হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নলেজ অ্যান্ড সাকসেস। আজ আমরা 2027-এর মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা যারা এখন দশম শ্রেণীতে পাঠরত তাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষা প্রস্তুতি হিসাবে রায়ন মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে মডেল কোশ্চেন পেপার 5 অর্থাৎ বাঁকুড়া জেলা স্কুলের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। কোশ্চেনগুলো একটু আলাদা, তাই খুঁটিয়ে দেখার অনুরোধ রাখলাম। আর চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। এখন সরাসরি কোশ্চেনের আলোচনায় যাওয়া যাক। প্রথম কোশ্চেন দেখো, X% বার্ষিক সরল সুদের হারে X বছরের সুদ X টাকা হলে মূলধনের পরিমাণ। আমরা একেবারে সুবিধার্থে ধরে নিচ্ছি মূলধন P টাকা, তাহলে P টাকার X% সুদ হারে PR/T/100, সেটা হলো আমাদের সুদ। সেইটাই সমান দেখো বলে দেওয়া আছে X, সুদের পরিমাণ X। তাহলে এই একটা X কেটে দিলাম, তাহলে P এর মান পেলাম কি, এই 100টা গুণ করে দিয়ে এই 100/X, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার। দেখো, কোনো এক ব্যক্তি ব্যাংকে 121 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 144 টাকা। বার্ষিক সরল সুদের হার, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, তাহলে চক্রবৃদ্ধি সুদের হার যদি R% হয়, আমার যদি P টাকা থাকতো তাহলে মোট সমূল চক্রবৃদ্ধি হতো P × 1 + R/100 হোল টু দি পাওয়ার 2। এনের জায়গায় এখনও 2 বছর লেখা আছে, সেইটাই সমূল চক্রবৃদ্ধি। আর সেইটাই এখন হয়ে দাঁড়িয়েছে দেখো 144 টাকা। আর P এর মান দেখো বলা আছে 121 টাকা। তাহলে আমরা এখান থেকে নিশ্চিন্তে পাবো 1 + R/100 তার হোল স্কোয়ার সমান 144/121। সেইটাকেই দেখো আমরা সুন্দর করে লিখতে পারি, এটা 12 হোল স্কোয়ার, এটা 11 হোল স্কোয়ার, তাহলে 12/11 হোল স্কোয়ার। তাহলে পেলাম 1 + R/100 সমান 12/11। আর R/100 এর মান এই 12/11 বিয়োগ 1, মানে এই 12 - 11/11 করে সবে মিলে পেলাম 1/11। তাহলে আর এর মান 100/11, তাহলে পেলাম 9.1 অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার। 3 প্রবলেম দেখো, দারুণ ইন্টারেস্টিং প্রবলেম। X² - 3x + k = 10 এর বীজদ্বয়ের গুণফল 2 হলে k এর মান। আমরা সমীকরণটাকে আরও একবার সাজিয়ে লিখছি, 3x + k - 10 = 0। এই 10টা বাম পাশে এসছে শুধুমাত্র। আর আমরা জানি বীজদ্বয়ের গুণফল কি হয়, এই গুণফলের মান হয় C/A, মানে k - 10/1। সেখান থেকে দেখো পেলাম k - 10 এর মান কত, -2, বা k হবে -2 + 10 করে 8, অর্থাৎ আমাদের অপশান সি ইজ দ্য রাইট আনসার। আর এর প্রবলেম দেখো খুবই সোজা, এর মান হিসাব করতে হবে। আমরা শুধুমাত্র দেখো হরের প্রত্যেকটার পার্থক্য 1 করে, অর্থাৎ এটার আমরা করণী নিরসন করব। √2 - 1 দিয়ে লব হরকে গুণ করে দিলে দেখো পাবো নিচেরটা √2 + 1 × √2 - 1, তাহলে সবে মিলে হলো √2 - 1, এই √2 হোল স্কোয়ার 2 আর 1 হোল স্কোয়ার 1, সবে মিলে 1, সবে মিলে পাবো দেখো √2 - 1। একই ধারা মেনটেন করে দেখো আমরা পাবো √2 - 1, মানে শেষের পোর্শন মাইনাস প্রথমের পোর্শনটা, তাহলে √3 - √2, পরে √4 - √3, এইভাবে একদম শেষ রাশিটা হবে দেখো √100 - √99। খুব খেয়াল করে দেখো এই 2, 3 সব এরকম করে 99 পর্যন্ত বাদ গেছে। তাহলে এসে দাঁড়িয়েছে কোথায়, এখানে হচ্ছে -1, আর 100 বর্গমূল 10, সবে মিলে হলো 9, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার। 5 প্রবলেম দেখো, ত্রিভুজ ABC এর পরিকেন্দ্র ও BC কোণ x ডিগ্রি, ও
বি সিকোণ এইটা হচ্ছে এক্স ডিগ্রি বলে দেওয়া আছে। আমাদের হিসাব করতে হবে বি এ সিকোণের মান কত। আমরা একইভাবে যদি আমরা ওসি যুক্ত করি, এই ওবিটাও ব্যাসার্ধ, ওসিটাও ব্যাসার্ধ একই বৃত্তে, তাহলে এটা হবে আমাদের এক্স ডিগ্রি। তাহলে বলে রাখা নিষ্প্রয়োজন বিও সিকোণের মান হবে এই 180 ডিগ্রি মাইনাস 2x ডিগ্রি। এই তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। আবার আমরা জানি কি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে বিও সিকোণের মান হবে 2 অফ বি এ সিকোণ। আবার এই মানটা দেখো বলে দেওয়া আছে ওয়াই, তাহলে আমরা পেলাম 180 ডিগ্রি মাইনাস 2x সমান 2y। এই 2xটা যদি ওই পাশে যায় তাহলে 2x প্লাস 2y 180 ডিগ্রি, আর x প্লাস ওয়াইয়ের মান 2 দিয়ে ভাগ করে 90 ডিগ্রি, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার। 6 প্রবলেম দেখো, একটি বৃত্তের যে চাপের দৈর্ঘ্য পরিধির 1/6 অংশ কেন্দ্রস্থ কোণের মান কত। আমরা ধরছি এই বৃত্তটার ব্যাসার্ধ আর, যদি আর হয় তাহলে পরিধি কত হবে আমরা নিশ্চিন্তে জানি, পরিধির মান হবে 2 পাই আর। এবারে দেখো যদি 2 পাই আর পরিধি বিশিষ্ট বৃত্ত হয়, তার কেন্দ্রস্থ কোণ হয় 360 ডিগ্রি, আর এর তাহলে এই 2 পাই আর বাই 6 এর কেন্দ্রস্থ কোণের মান হবে, তাহলে এর 1/6 অংশ বাই 6 মানে 60 ডিগ্রি। 60 ডিগ্রি মানেই আমরা ওই 180 বাই 3 লিখতেই পারি, আর 180কে জানি পাই লেখা হয়, তাহলে পাই বাই 3, অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট আনসার। 2 দাগের প্রবলেম দেখো, বার্ষিক নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকার n বছরে দ্বিগুণ হয়। তাহলে আমরা মূলধন ধরে নিচ্ছি পি টাকা, এটা ধরে নিচ্ছি আমাদের মূলধন, মূলধন পি টাকা। তাহলে সুদে মূলে যদি দ্বিগুণ হয়, শর্তানুসারে কি বলা আছে, পি আর সুদের হার ধরে নিচ্ছি r%, সুদের হার, তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n বছরে হবে কত দ্বিগুণ। তাহলে এই 2p, পি কেটে দিলাম, তাহলে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n এর মান পেলাম 2। এবারে ধরি কত বছরে 8 গুণ হবে, ধরি এই ক্যাপিটাল N বছরে 8 গুণ হবে, বছরে 8 গুণ হবে। তাহলে পি ছিল 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার ক্যাপিটাল N সমানই 8p, 8 গুণ, পিটাকে কেটে দিলাম, 8টাকে আমরা লিখতে পারি 2 এর কিউব, তাহলে পেলাম 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n, এই 2 এর জায়গায় বসিয়ে দিচ্ছি 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n, এবং তার আবার দেখো কিউব আছে, তাহলে সবে মিলে পেলাম 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 3n। তাহলে n এর মান কত হবে 3n এর সাথে সমান, অর্থাৎ আমরা সরাসরি লিখব অতএব 3n বছরে 8 গুণ হবে, মানে মূলধন 8 গুণ হবে। খুব সহজ এবং ইন্টারেস্টিং প্রবলেম। 2 এর প্রবলেম দেখব, 5x² প্লাস 7x প্লাস 3 ইকুয়াল টু 0 এর বীজদ্বয়, বীজদ্বয় দেখো নিশ্চিন্তে বলে দেওয়া আছে কত, বীজদ্বয় আলফা কমা বিটা। তাহলে আলফা প্লাস বিটার মান হবে কত -7/5, বীজদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ করে, আর গুণফল আলফা বিটা এর মান কত হবে 3/5। আবার যেহেতু আলফাই সমীকরণের বীজ, তাহলে আমরা লিখতে পারবো 5 আলফা স্কোয়ার প্লাস 7 আলফা প্লাস 3 ইকুয়াল টু 0, সমীকরণের বীজ সমীকরণকে সিদ্ধ করে। তাহলে পেলাম 5 আলফা স্কোয়ার প্লাস 3 সমান
মাইনাস অফ 7 আলফা। একইভাবে 5 বিটা স্কোয়ার প্লাস 7 বিটা প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে 5 বিটা স্কোয়ার প্লাস 3 এর মান পাবো মাইনাস অফ 7 বিটা। আমাদের হিসাব করতে বলেছে, দেখো 5 আলফা স্কোয়ার প্লাস 3 হোল স্কোয়ার প্লাস 1/5 বিটা স্কোয়ার প্লাস 3 তার হোল স্কোয়ার। এরপর দেখো এখান থেকে আমরা এই মানটা সরাসরি বসিয়ে দেবো। 1/-7 আলফা স্কোয়ার 1/-7 বিটার স্কোয়ার। সেখান থেকে দেখো 7 হোল স্কোয়ার 49 পেয়ে গেলাম। 1 আলফা স্কোয়ার প্লাস 1 বিটা স্কোয়ার। এবার দেখো 1/49 পড়ে আছে, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার লসাগু পেলাম আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান দেখো 1/49 আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা ডিভাইডেড বাই আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। সরাসরি এবারে মান বসিয়ে দেবো। 1/49 এই আলফা প্লাস বিটার মান দেখো ছিল -7/5, একবারে সরাসরি লিখে দেবো 7 7 49/25 মাইনাস 2 আলফা বিটার মান ছিল 3/5, বসিয়ে দেবো 3/5। আর এখানে আলফা বিটা তাহলে 3 স্কোয়ার হলো 9/25। এইখানে দেখো আমরা যোগ বিয়োগ করে 25 লসাগু 49 মাইনাস 6 5 30 ইন্টু ওটাকে উল্টো দিক করে লিখে দেই 25/9 আর 1/49 এখানে ছিল, সবে মিলে হলো দেখো 1/49 ইন্টু এখানে হলো 19, এই 25টা কেটে গেল 19/9 9 81 1 ক্যারি হলো 8 9 4 36 8 44। 3 প্রবলেম দেখো, কোনো বৃত্তের জ্যা এর দৈর্ঘ্য 42 সেমি, সেই জ্যাটি 30 ডিগ্রি বৃত্তাংশ কোণ তৈরি করে, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? আমরা একদম ছোট করে বিষয়টা নিয়ে ভাবব। বিভিন্ন মাধ্যমে এটা বিভিন্ন ধরনের সলিউশন থাকতে পারে। দেখো বৃত্তের এই জ্যায়ের দৈর্ঘ্য যদি জ্যায়ের দৈর্ঘ্য 42 সেমি হয়, এই কোণটা ধরো 30 ডিগ্রি। এরপর দেখো জ্যা এর দৈর্ঘ্য যদি বাড়তে থাকে, এই কোণটার মানও সমান অনুপাতে বাড়তে থাকে। এই একইভাবে যদি ব্যাস চিন্তা ভাবনা করি, আমরা জানি যদি ব্যাস হয় তাহলে এই বৃত্তাংশ কোণের মান হয় 90 ডিগ্রি। অর্থাৎ জ্যায়ের দৈর্ঘ্য যখন বৃদ্ধি পাচ্ছে, ওই বৃত্তাংশ কোণের মান আনুপাতিক হারেই বৃদ্ধি পাচ্ছে। এখানে অতএব আমরা এই জ্যাটাকে এবি ধরে নিলাম, তাহলে এবি এর দৈর্ঘ্য, এটা যদি বিসি ধরি ব্যাস, বিসির দৈর্ঘ্য সমান সমান এর সংলগ্ন কোণ, এবির কোণ হয়েছিল 30 ডিগ্রি, আর বিসি যখন ব্যাস হয়েছিল তার কোণ অবশ্যই 90 ডিগ্রি। তার কারণ তোমরা জানো অর্ধবৃত্তস্থ কোণের মান সমকোণ হয়। তাহলে এখান থেকে কাটাকুটি করে 3 পেয়ে গেলাম। তাহলে এই বিসির মান হলো 3 অফ এবি। তাহলে আমরা সুন্দরভাবে লিখতে পারি 3 × 42 সেমি সমান সমান 126 সেমি। 4 প্রবলেম দেখো, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করা হলো, আর এডিসি কোণের মান বলে দেওয়া আছে 80 ডিগ্রি। হিসাব করতে হবে সিবিএক্স কোণের এই কোণের মান কত। একেবারেই সোজা, আমরা জানি এডিসি কোণ প্লাস এই এবিসি কোণ
সমান 180 ডিগ্রি হয়, সেক্ষেত্রে আমরা পেয়ে গেলাম এবিসি কোণের মান ওই 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি করে 100 ডিগ্রি। আবার এইটা যদি 100 ডিগ্রি হয় এইটাও, তাহলে হলো অতএব সিবিএক্স কোণের মান এই 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি করে 80 ডিগ্রি। অনেকে বলতে পারো কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় বিপরীত শীর্ষবিন্দুতে কোণের সমান হয়। 5এর প্রবলেম দেখো, একটি সমকোণী চৌপলে সন্নিহিত তলগুলির ক্ষেত্রফল পি বর্গ একক, কিউ বর্গ একক, আর বর্গ একক, আর চৌপলটির কর্ণের দৈর্ঘ্য কত। আমরা ধরে নিচ্ছি দৈর্ঘ্য এ একক, প্রস্থ বি একক, আর উচ্চতা সি একক। যদি হয় তাহলে নিচের তলটার ক্ষেত্রফল এ বি, পরের তলটার ক্ষেত্রফল বিসি, পরের তলটার ক্ষেত্রফল সিএ। আর এটাই বলে দেওয়া আছে শর্তানুসারে এ বি সমান বলে দেওয়া আছে পি, বিসি সমান বলে দেওয়া আছে কিউ, সিএ সমান বলে দেওয়া আছে আর। এ দুটোকে আমরা গুণ করে নিলাম, এ বি গুণিত বিসি সমান পেলাম পি কিউ, তাহলে বি স্কোয়ার, আর এখানে পেয়েছি এসি, এসির মান আছে আর, তাহলে সেখান থেকে পাবো বি স্কোয়ারের মান এই পি কিউ বাই আর। একইভাবে এই দুটো যদি গুণ করে দেই, এ বি সি স্কোয়ার এর মান হলো কিউ আর, তাহলে এ বির মান আবার পি বসিয়ে দিলাম, তাহলে সি স্কোয়ার সমান কিউ আর বাই পি। একইভাবে এটা গুণ করলে পাবো এ স্কোয়ার ইন্টু বিসি সমান আর পি, সেখান থেকে পাবো এ স্কোয়ার সমান আর পি বাই কিউ। আর আমাদের কর্ণ হয় কিসের কর্ণ? চৌপলের কর্ণ রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে পাবো রুট ওভার অফ এ স্কোয়ার মানে আর পি বাই কিউ প্লাস পি কিউ বাই আর প্লাস কিউ আর বাই পি একক। দারুণ ইন্টারেস্টিং প্রবলেম। 3এর প্রবলেম দেখবো, বার্ষিক 6% চক্রবৃদ্ধি হার সুরে 30,000 টাকার 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে। তাহলে একেবারে সাধারণভাবে অঙ্ক করব, মূলধন সমান 30,000 টাকা, সুদের হার সমান 6%, এটা পি। তাহলে অতএব 2 বছর পর সবৃদ্ধি মূল মানে সুদ যোগ আসল চক্রবৃদ্ধি সুদের হারে কত হবে? এই 30,000 ইন্টু 1 প্লাস 6/100 তার হোল স্কোয়ার টাকা। তাহলে সূত্র ছিল কি পি ইন্টু 1 প্লাস r/100 হোল স্কোয়ার টাকা। সবে মিলে পেলাম দেখো 30,000 গুণিত এটা 106 গুণিত 106 ডিভাইডেড বাই 100 গুণিত 100, এই 2 কেটে গেল। আমরা তাহলে একেবারে সরাসরি ওই 106টা গুণ করব। 106কে 106 দিয়ে গুণ করব, 6 6 36, 6 1 0 6, সবে মিলে পাবো 3 6 1 2 1। তাকে সরাসরি 3 দিয়ে গুণ করে নিলাম এইখানে। সবে মিলে হলো দেখো 33,708 টাকা। এটা হলো 2 বছর পর সবৃদ্ধি মূল। এরপরে ওই টাকাটার পরের হাফ বছরের সুদ, তাহলে 33,708 টাকার
6 মাসের সুদ বা 1-2 বছরের সুদ। 6 মাসের সুদ সরাসরি সরল সুদের মতো করে ভাববো। এটা হলো পি আর টি। টি মানে দেখো 6/12 মানে 1-2 বছর, 100 টাকা। এইটুকু 6, 2, 12 কেটে দেবো, 2, 3, 6 কেটে নেব, তাহলে পাবো দেখো 8, 3, 24, 7, 3, 21-এর 1, 2, 3, 3, 9, 11-র 1, ক্যারি 1, 3, 3, 9 10 ডিভাইডেড বাই 100, এটা হলো টাকা। তাহলে পেলাম 1011.20 টাকা। তাহলে অতএব 30,000 টাকার এই 2.5 বছরের সবৃদ্ধি মূল এই 33,708.24 টাকা। তাহলে 4, 9, 1, 7 ছিল, 7। অতএব সবৃদ্ধি মূল 3,4,7,1,9.0 টাকা। 3-এর অথবার প্রবলেম দেখো, কোনো মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসের প্রথম দিন 1,000 টাকা করে জমা করলে 6 মাস শেষে সুদে আসলে কত টাকা পাওয়া যাবে যখন বার্ষিক সরল সুদের হার 5%। তাহলে মাসের প্রথমে যখন সে 1,000 টাকা জমা দিয়েছে, যেহেতু 6 মাসের প্রকল্প, তাহলে এই 1,000 টাকাটা তার 6 মাস খেটেছে। আর পরের 1,000 টাকা দেখো 5 মাস খাটবে, আবার পরের 1,000 টাকা কত 4 মাস খাটবে, আবার পরের 1,000 টাকাটা 3 মাস খাটবে, পরেরটা মোট 2 মাস খাটবে, আর শেষে যে 6,000 টাকাটা জমা দেওয়া হলো মাত্র 1 মাস খাটবে। 1, 2, 3, 4, 5, 6, 6 মাসে মোট 6,000 টাকা সে জমা দিয়েছে। তাহলে তার মোট কতদিন তার খেটেছে? 6, 5, 11, 4, 15, 18, 20, 21, অর্থাৎ 1,000 টাকা 5% সরল সুদের হারে 21 মাসের সুদ আমরা হিসাব করব। 21 মাসের সুদ হলো, এই দেখো পি আর টি। টি মানে 21 মাস মানে 21/12 বছর বাই 100 টাকা, এটা হলো তার সুদ। কেটে দিলাম, 3, 7, 21, 3, 4, 12, 5, 2, তাহলে 25, 7, 175/2 টাকা। সবে মিলে হলো দেখো 8, 2, 16, 7, 2, 14, 87 টাকা 50 পয়সা। অতএব 6 মাসে সুদে আসলে 6 মাসে মিলে সে 6,000 টাকা দিয়েছে, 6,000 যোগ 87 টাকা 50 পয়সা টাকা পাবে, সমান টাকা পাবে। সমাধান করো বইয়ের প্রবলেম, খুব সহজ প্রবলেম। আমরা সিটাকে
টু সিটাকে সি আর সি এ ভেঙে নিচ্ছি, তাহলে বি বাই এক্স মাইনাস বি সমান সি বাই এক্স মাইনাস সি প্লাস সি বাই এক্স মাইনাস সি। একটা সিকে পাশে নিয়ে আসছি, এ বাই এক্স মাইনাস এ মাইনাস সি বাই এক্স মাইনাস সি, সি বাই এক্স মাইনাস সি মাইনাস অফ বি বাই এক্স মাইনাস এটা বাম পাশে, ডান পাশে যে মাইনাস হয়েছে। দেখো এক্স মাইনাস এ এক্স মাইনাস সি লসাগু সবে মিলে পেলাম এ এক্স মাইনাস অফ এ সি মাইনাস অফ এক্স সি প্লাস অফ এ সি সমান সমান দেখো এক্স মাইনাস বি এক্স মাইনাস সি লসাগু, তাহলে পাবো সি এক্স মাইনাস বিসি মাইনাস বি এক্স প্লাস অফ বিসি। এই বিসি কেটে দিলাম, এসি কেটে দিলাম, সবে মিলে দেখো এটা থেকে যদি এক্স কমন নেই পড়ে থাকবে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ এক্স মাইনাস সি, এটাকে যদি এ পাশে নিয়ে আসি মাইনাস এক্স কমন নিলে পড়ে থাকবে দেখো সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি ইকুয়াল টু 0। সমস্ত রাশি থেকে দেখো এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস সি কমন গেল, পড়ে থাকলো এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু 0। দুটির গুণফল 0 মানে একবার পাবো হয় এক্স সমান 0 এটার থেকে, অথবা এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ, এটা সমান 0 থেকে আমরা একদম সরাসরি লিখতে পারি এইটা। এবারে গুণ করে দিলাম, আমরা পাবো দেখো এ এক্স মাইনাস সি এক্স মাইনাস অফ এ বি প্লাস অফ বিসি সমান এটা গুণ করে দিয়ে পাবো দেখো সি এক্স মাইনাস বি এক্স মাইনাস অফ এসি প্লাস অফ বিসি। সব এক্স যুক্ত রাশিগুলোকে একদিকে নিয়ে আসলাম, এ এক্স মাইনাস সি এক্স প্লাস বি এক্স সমান এটাকে এ পাশে নিয়ে গেল এ বি মাইনাস বিসি মাইনাস এসি প্লাস অফ এটা এ বি হতো এ বি। তাহলে দেখো আমরা পাচ্ছি এক্স কমন নিলে এ প্লাস বি মাইনাস 2c, এ বি আর এ বি মিলে 2ab মাইনাস অফ বিসি মাইনাস অফ এসি, সেখান থেকে পাবো এক্স সমান 2ab মাইনাস বিসি মাইনাস এসি ডিভাইডেড বাই এ প্লাস বি মাইনাস অফ 2cর সাথে সমান। তাহলে নির্ণেয় সমাধান হয় এক্স সমান 0 অথবা 2ab মাইনাস বিসি মাইনাস এসি ডিভাইডেড বাই এ প্লাস বি মাইনাস 2c। দারুণই ইন্টারেস্টিং প্রবলেম তোমাদের পরীক্ষার জন্য। পরের সমাধান দেখো, সমাধানের সাধারণ নিয়ম অনুসারে এক্স যুক্ত রাশিটাকে আমরা বাম পাশে নিয়ে আসব, আর বাকি যা পড়ে আছে আমরা রেখে দিলাম। সেখান থেকে দেখো লসাগু এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স, তাহলে এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স, এখানে দেখো এ বি লসাগু এ প্লাস বি এটা কেটে দিলাম। এখান থেকে মাইনাস কমন নিলে পড়ে থাকে দেখো এ প্লাস বি, এক্স দিয়ে গুণ করে দিলাম এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স এ প্লাস বি বাই এ বি। তাহলে সবে মিলে দেখো আমরা কি পেলাম, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স, এটা হলো সবে মিলে মাইনাস অফ এ বি। বাম পাশে নিয়ে আসলে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি ইকুয়াল টু 0। প্রথম দুটো থেকে এক্স কমন নিলে এক্স প্লাস এ দুটো থেকে দেখো বি কমন নিলে এক্স প্লাস এ ইকুয়াল টু 0, বা
এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু 0। সেখান থেকে পাবো হয় এক্স প্লাস এ ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু মাইনাস এ, অথবা এক্স প্লাস বি ইকুয়াল টু 0, এক্স সমান মাইনাস অফ বি। তাহলে নির্ণয় সমাধান এক্স সমান মাইনাস এ কমা মাইনাস অফ বি। দেখো 5 দাগের প্রবলেম দুটোই এর আগের ভিডিওতে করে দেওয়া আছে। আমরা একেবারে 6 প্রবলেমে যাই। এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে আমরা জানি এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি। এইটাই সমান কে আমরা নট ইকাল টু 0 ধরে নিলাম। সেখান থেকে পেলাম এ সমান বি কে, বি সমান সি কে, সি সমান ডি কে, এই কোণাকুনি গুণ করে। এবার বি এর মান ডি কে, সেখানে বসিয়ে দিলাম ডি কে ইন্টু কে সমান ডি কে স্কোয়ার। বি এর মান ডি কে স্কোয়ার, তাহলে বসিয়ে দিলাম ডি কে স্কোয়ার ইন্টু কে ডি কে কিউব। এরপরে যে মানটা আছে আমরা তুলে নেব, বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি তার হোল স্কোয়ার। বি এর জায়গায় মান বসিয়ে দিলাম ডি কে স্কোয়ার মাইনাস ডি কে তার হোল স্কোয়ার, এখান থেকে ডি কে স্কোয়ার ডি কে মাইনাস ডি কে কিউব হোল স্কোয়ার, বি এর মান ডি কে স্কোয়ার মাইনাস ডি তার হোল স্কোয়ার। সরাসরি এবারে আমরা একটু ভেঙে নেব, স্কোয়ার টু এ বি বি স্কোয়ার, এখানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস টু এ বি বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার টু এ বি প্লাস বি স্কোয়ার। এক্ষেত্রে দেখো আমরা কি পাবো, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 মাইনাস টু ডি 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 স্কোয়ার কে কিউ প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার, এখান থেকে পাবো ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস টু ডি 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 স্কোয়ার কে টু দি পাওয়ার 4 ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 প্লাস ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 টু ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখান থেকে দেখো এই ডি স্কোয়ার কে স্কোয়ার মিলে টু ডি স্কোয়ার কে স্কোয়ার, এইখানে টু ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস আছে বাদ গেল। এখানে দেখো ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 মাইনাস টু ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 বাদ গেল। সবে মিলে দেখো এখানে পড়ে আছে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 মাইনাস টু ডি স্কোয়ার কে কিউ প্লাস অফ ডি স্কোয়ার। এটাকে আমরা দেখো লিখতে পারি ডি কে কিউ তার হোল স্কোয়ার মাইনাস টু, এটাকে লিখতে পারি ডি কে কিউ ইন্টু ডি প্লাস অফ ডি স্কোয়ার। তাহলে হলো দেখো ডি কে কিউ মাইনাস ডি তার হোল স্কোয়ার। আসলে এইটাই দেখো লেখা ছিল এ মাইনাস ডি তার হোল স্কোয়ার। এইখানে দেখো ডি কে কিউ এর মান ছিল এ। এইভাবে সম্পূর্ণ রাশিটি প্রমাণিত হলো। দারুণই গুরুত্বপূর্ণ সমস্যা। অথবা দেখো এক্স এর মান √3 + 1 / √3 - 1, ওয়াই এর মান √3 - 1 / √3 + 1 হলে এর মান হিসাব করতে হবে। আমরা এক্স প্লাস ওয়াই এর মান হিসাব করে নিই, √3 + 1 / √3 - 1 প্লাস √3 - 1 / √3 + 1। দেখো যোগ বিয়োগ করলে √3 + 1 ইন্টু √3 - 1 লসাগু হলো। সবে মিলে পেলাম √3 + 1 এর হোল স্কোয়ার প্লাস √3 - 1 এর হোল স্কোয়ার। সবে মিলে দেখো a + b + b তার হোল স্কোয়ার প্লাস a - b তার হোল স্কোয়ার 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। একইভাবে a - b সবে মিলে দেখো 2 ইন্টু 4/2 করে পেলাম 4। আর একইভাবে বলে রাখা দরকার নেই এক্স ওয়াইয়ের মান √3 + 1 / √3 - 1 √3 - 1
বাই √3 প্লাস 1 সবে মিলে হলো 1। আমাদের মান হিসাব করতে বলেছে এক্স স্কোয়ার বাই ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স। দেখো এখানে এক্স ওয়াই লসাগু পেলাম এক্স কিউ প্লাস ওয়াই কিউ। এক্স কিউ প্লাস ওয়াই কিউ এর তোমরা সূত্র জানো, এক্স প্লাস ওয়াই তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি এর মতো, আর এখানে এক্স ওয়াই আছে। এক্স প্লাস ওয়াই এর মান দেখো 4, তাহলে 4 কিউ মাইনাস 3 ইন্টু 1 ইন্টু 4 বাই এক্স ওয়াইয়ের মান 1, তাহলে 4 কিউ 4 3 12, এখানে 64 মাইনাস 12 করে পেলাম 52। 5 সেমি পুরু ঢাকনা সহ একটি কাঠের বাক্সের বাইরের দিকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, আর বাক্সটি তৈরি করতে কত পরিমাণ কাঠ লাগে। বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেমন দেওয়া আছে, একেবারে বাক্সের বাইরের দিকের আয়তন, বাক্সের বাইরের আয়তন একদম সোজা, কেন? শুধুমাত্র দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা ঘন ডেসিমি। দেখো 6 5 30, 4 120 ঘন ডেসিমি। বাক্সটা দেখো 5 সেমি পুরু। এইখানে যদি আমরা মনে মনে ভাবি, এই ধরনের কন্ডিশন থাকলে দৈর্ঘ্যের দিকটাই যদি বিবেচনা করি, তাহলে এইখানে যদি 5 সেমি পুরু হয়, এইখানে যদি 5 সেমি পুরু হয়, মোট 10 সেমি এই দুই দিকে বাদ যায়। 10 সেমি বাদ গেলে বাক্সের দৈর্ঘ্য, মানে বাক্সের ভিতরের দৈর্ঘ্য কত? 6 ডেসিমি ছিল, 2 ইন্টু 5, এটা সেমি বাদ গেছে, এটা সেমি, তাহলে 2 গুণিত 5 সেমি সমান 10 সেমি সমান 1 ডেসিমি, তাহলে দৈর্ঘ্যের দিকেও 1 ডেসিমি বাদ গেছে। তাহলে একেবারে সরাসরি লিখব 6 মাইনাস 1 ডেসিমি মানে 5 ডেসিমি। আর বলে দেওয়ার দরকার নেই, প্রস্থ 1 ডেসিমি কম যাবে, 4 ডেসিমি, আর উচ্চতা হবে 3 ডেসিমি। তাহলে অতএব বাক্সের কাঠের পরিমাণ, বাক্সের কাঠের পরিমাণ কত হবে? আগে ছিল দেখো 120 টোটালটা, আর তা থেকে এই আয়তনটা ভিতরের দিকে ফাঁকা জায়গার, এই ফাঁকা জায়গার আয়তনটা বাদ দিলে কাঠের আয়তন, সেটা পাবো 5 গুণিত 4 গুণিত 3 ঘন ডেসিমি, যেহেতু আয়তন ঘন ডেসিমি সমান হলো দেখো 120, এ দেখো 20 গুণিত 3 60 ঘন ডেসিমি সমান সমান 60 ঘন ডেসিমি। দারুণই ইন্টারেস্টিং প্রবলেম। 35 সেমি ব্যাসের 4টি লম্ব বৃত্তাকার ঢালাই পাইপের চারিদিকে 3.5 সেমি পুরু বালি সিমেন্টের প্লাস্টার করতে হবে। প্রতিটি পিলারের 3 মিটার লম্বা হলে কত ঘন সেমি মশলা লাগবে? আসলে ব্যাপারটা ঠিক এমন, এই ধরনের একটা পিলার তৈরি করা হয়েছে, তার এই ভেতরের দিকের ব্যাসটা বলে দেওয়া আছে, আর এই পুরুটাও বলে দেওয়া আছে। পুরুটা বলে দেওয়া আছে 3.5 সেমি করে, ব্যাস বলে দেওয়া আছে, আর এই উচ্চতাটা বলে দেওয়া আছে 3 মিটার। তাহলে একদম আমরা
সহজে আলোচনা করব কি চোঙের ব্যাস। ব্যাস হচ্ছে 35 সেমি। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে এই 35/2 সেমি, মানে 17.5 সেমি। আর উচ্চতা বলে দেওয়া আছে, দেখো উচ্চতা 3 মিটার, মানে 300 সেমি। যেহেতু দেখো 3.5 সেমি করে বাইরের দিকটা পুরু, অর্থাৎ বাইরের দিকের ব্যাসার্ধ, বাইরের দিকের ব্যাসার্ধ কি শুধুমাত্র এই যে 17.5 সেমি তার সাথে 3.5 সেমি বাদ যোগ হবে, তাহলে 3.5 সেমি। 17 3 20 21 সেমি। তাহলে দেখো পুরোটা থেকে এই ভেতরের অংশটা বাদ দিলেই এই কতটা সিমেন্ট করা হয়েছে, পুরোটা থেকে ভেতরের ফাঁকা জায়গাটা বাদ দিলেই কতটা সিমেন্ট করা হয়েছে বোঝা যাবে। অতএব প্রতিটি পিলারের আয়তন, আয়তন মানে আমরা জানি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এই পাই আর স্কোয়ার, এটা বাইরের ব্যাসার্ধ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার পাই আর স্কোয়ার এইচ, এইচ মানে 300 ঘন সেমি। আর আছে কত? 4টি পিলার, অর্থাৎ 4টি পিলারের মোট মশলার পরিমাণ এই দেখো 22/7 আমরা লিখেছি। এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা একবার যোগ করব একবার বিয়োগ করব। একবার যোগ করে নেই, তাহলে পেলাম 0.583 ইন্টু বিয়োগ করলে পাবো দেখো 3.5 ইন্টু 300 ইন্টু 4টা পিলার, 4 ঘন সেমি। একটু দশমিক তুলে দিয়ে ক্যালকুলেশন করি, এখানে দশমিক তুলে দিলে 10, এখানে দশমিক তুলে দিলে 10, কেটে গেল। এবার 7 5 35 সমান সমান জাস্ট এটা গুণ করলে পাবো এই এত ঘন সেমি। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে লিখতে ভুলো না। আর কি ধরনের ভিডিও চাইছো কমেন্ট বক্সে লিখলে ভীষণ খুশি হই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।